হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার। এর আগে কমার্সের SLST 2025 ধারাবাহিকভাবে তোমাদের যে ক্লাস নিচ্ছি তার ঠিক আগের ক্লাস আমার ছিল বিজনেস অর্গানাইজেশন পার্ট 1। আজকে আমি তার সাথে বিজনেস অর্গানাইজেশন পার্ট 2 এই পর্বে যে আলোচনা করব তার আগে কয়েকটি কথা তোমাদের সাথে রাখবো, শেয়ার করব। সেটা হচ্ছে যে উড়ান পাঠশালা আমাদের এই SLST 2025 এই পর্যায়ে যে আমাদের ফ্রিতে ক্লাস করার যে সুযোগ দিয়েছে, একদম কমপ্লিট ফ্রি। সেখানে তোমরা যারা এখনো অবধি পুরো ইনস্টল করোনি এই অ্যাপটা, তারা অলরেডি করে নাও, নাম রেজিস্টার করে নাও এবং ডাউনলোড করে পরপর সমস্ত যে ক্লাসগুলো আছে এগুলো করতে থাকো। আশা করি তোমাদের সাফল্য মিলবেই। এবং আজকের আমি এর পরবর্তী পর্যায়ে যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে যে মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, কমোডিটি মার্কেট। আমরা এই নিয়ে আজকের আলোচনা পর্ব রয়েছে। তোমরা জানো যে অর্গানাইজড মার্কেট বা সংগঠিত বাজার, এই বাজারের মধ্যে কারা কারা পড়ে? অর্থের বাজার বা মানি মার্কেট, পরে ক্যাপিটাল মার্কেট বা মূলধনী বাজার, আর পরে কমোডিটি মার্কেট বা পণ্যের বাজার। এই পর্বের আলোচনাতে আজকে আমাদের করা হবে যেটি। তার আগে একটা জিনিস বলে নিই তোমাদের, যে আমাদের ইন্ডিয়ান যে ফিনান্সিয়াল সিস্টেম বা ভারতের যে আর্থিক ব্যবস্থা, এই আর্থিক ব্যবস্থার দুটো অংশ আছে। এই পর্বে আলোচনার আগে আমি এইটুকু তোমাদের একটু জানিয়ে রাখি যে ফিনান্সিয়াল সিস্টেম বা আর্থিক ব্যবস্থার দুটো অংশ কি কি না। ফার্স্ট ওয়ান হচ্ছে মানি মার্কেট, অর্থের বাজার। আর দ্বিতীয় যেটাকে আমরা বলবো সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট, বাংলায় বলে মূলধনী বাজার। অনেকের হয়তো শুনতে মনে হবে তো একই জিনিস, যাহাই মানি তাহাই ক্যাপিটাল, না তা ঠিক নয়। এই মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট এই পর্যায়ে আমরা জেনে নেব কাকে আমরা বলবো অর্থের বাজার, কাকে আমরা বলবো মূলধনী বাজার। মানি মার্কেট বা অর্থের বাজার বলতে সেই বাজারকে বোঝায় যে বাজারে স্বল্প মেয়াদে বিভিন্ন আর্থিক লেনদেনের কাজ সম্পন্ন করা হয়। ঠিক আছে? অর্থাৎ শর্ট টার্ম ফিনান্সিয়াল ট্রানজাকশন ইজ মেড আন্ডার দিস টাইপ অফ মার্কেট। মানি মার্কেটের মধ্যে কারা আছে? স্বল্প মেয়াদে কাদের লেনদেন হয়? বেসিক্যালি যেটা হয় সেটা ব্যাংকিং সেক্টর, অর্থাৎ টোটাল যে ব্যাংকিং ক্ষেত্র বা ব্যাংক ব্যবস্থা, এরা কিন্তু সাধারণভাবে দেখা যায় স্বল্প মেয়াদে অর্থের লেনদেন করে। অর্থের লেনদেন বলতে কি বোঝাচ্ছে? অর্থের লেনদেন মানে ধরো টাকা জমা, টাকা তোলা বা ধার দেওয়া, ধার নেওয়া, এই ধরনের যে কাজকর্ম, এটা যে বাজারের মাধ্যমে হয় তাকে আমরা বাংলায় বলি অর্থের বাজার, ইংলিশে বলে মানি মার্কেট। ব্যাংকিং সেক্টর ছাড়াও দেখবে অনেক ক্ষেত্রে একদিনের জন্য বা দুদিনের জন্য বা কয়েকদিনের জন্য এইরকম ধারের কারবারের একটা ক্ষেত্র রয়েছে। যেমন যেগুলোকে আমরা বলি ধরো কল মানি মার্কেট, অর্থাৎ ওভারনাইট পিরিয়ডের জন্য ধরো যাক যে একটা ব্যাংক আর একটা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আর একটা ব্যাংকের কাছ থেকে এইভাবে তারা নিজেদের মধ্যে ঋণ দেয়া নেওয়া করছে, লেনদেন করছে। তাহলে এই যে ওভারনাইট পিরিয়ড বা অনলি ফর ওয়ান ডে, এই ধরনের যে ট্রানজাকশনটা হচ্ছে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো কল মানি মার্কেট। এই কল মানি মার্কেট কিন্তু এই মানি মার্কেটের মধ্যে অন্তর্গত, অর্থাৎ শর্ট টার্ম যে ফিনান্সিয়াল মার্কেট, সেই শর্ট টার্ম ফিনান্সিয়াল মার্কেটেরই একটা পার্ট হচ্ছে কোনটা না, তোমার হচ্ছে কল মানি মার্কেট। নোটিশ মানি মার্কেট আছে। নোটিশ মানি মানে কোনটা? এই নামগুলো একটু মনে রাখবে, কারণ এগুলো তোমাদের এই পর্যায়ে কিন্তু কোশ্চেন হিসেবে অনেক সময় আসে আমাদের। কল মানি, নোটিশ মানি। নোটিশ মানি হচ্ছে যেটা 2 দিন থেকে 14 দিনের মধ্যে যে মার্কেটটা তার মধ্যে রান করছে, অর্থাৎ 2 থেকে 14 দিনের মধ্যে টাকা ধার দেওয়া, ধার নেওয়া বা বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন আর কি যেগুলো হয়, যে মার্কেটের থ্রু দেওয়া হয় সেটাকে বলে নোটিশ মানি মার্কেট। মনে থাকবে? তাহলে কল মানি মার্কেট হচ্ছে ওভারনাইট পিরিয়ডের জন্য, আর নোটিশ মানি মার্কেট যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 to 14 days। এই সময়কালটা পরীক্ষায় আসে, মানে কোশ্চেনে দেওয়া হয়, সেই জন্য এই সময়টা মনে রাখবে, 2 থেকে 14 দিন। আর এটা হচ্ছে অনলি ফর ওয়ান ডে। আর যদি সময়টা হয় 14 দিনের বেশি, মোর দ্যান 14 days, দ্যাট মিনস 15 days অর মোর, তখন কিন্তু সেটাকে বলা হচ্ছে টার্ম মানি মার্কেট। টার্ম মানি মার্কেট অর্থাৎ এগুলো সবই কিন্তু মানি মার্কেটের মধ্যে পড়ে। দ্যাট মিনস মোর দ্যান 14 days, বা লিখতে পারো 15 days অর মোর। হলো? আচ্ছা, তাহলে এছাড়াও আরো কতগুলো তোমার মানি মার্কেটের সঙ্গে যুক্ত আছে, যেমন ধর হচ্ছে বিল মার্কেট। বিল মার্কেট রয়েছে। আর কি আছে?
বিল বলতে কাকে বোঝায়? বিল হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেমন ধরো আমরা চেক ব্যবহার করি বা ধরো ডিমান্ড ড্রাফট ব্যবহার করি, ঠিক তেমনই ব্যবসা ক্ষেত্রে এই বিল একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। বিল বেসিক্যালি দু রকম, একটা হচ্ছে কমার্শিয়াল বিল বা ট্রেড বিল, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বলা হয় ট্রেজারি বিল বা গভর্নমেন্ট বিল। ঠিক আছে, সেই বিল কিন্তু নির্দিষ্ট মেয়াদ আছে এবং সেটা দিনের গণনার মাধ্যমে সেটাকে সাধারণত তার মেয়াদটা ঠিক করা হয়। সেই বিল মার্কেটটাও হচ্ছে তোমার পড়ে যাচ্ছে এই মানি শর্ট টার্ম ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে। তাহলে মানি মার্কেটের মধ্যে আমরা দেখলাম ব্যাংকিং সেক্টর, কল মানি, নোটিশ মানি, টার্ম মানি মার্কেট, বিল মার্কেট, আর কতগুলো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে যাদেরকে আমরা বলি সার্টিফিকেট অফ ডিপোজিটস বা সিডিস, আর কমার্শিয়াল পেপার সিপিস এটসেট্রা। এরা সবই হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যে মার্কেটের মধ্যে এরা সবগুলো ইনক্লুড, তাদেরকে আমরা বলছি কি মানি মার্কেট বলা হচ্ছে। তাহলে মানি মার্কেটটা হলো শর্ট টার্ম ফিনান্সিয়াল মার্কেট, স্বল্প মেয়াদে বিভিন্ন টাকা ধার দেওয়া নেওয়া বা টাকা জমা তোলা, এই বিভিন্ন আর্থিক লেনদেনের কাজ এর মাধ্যমে সম্পন্ন হয়। কিন্তু যে মার্কেটের মাধ্যমে তোমার দেখা যাচ্ছে যে মধ্য বা দীর্ঘ মেয়াদে যে বিভিন্ন আর্থিক লেনদেনের কাজ সম্পন্ন হয়, অর্থাৎ আমরা যখন দেখছি যে সেটা হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর হতে পারে মেয়াদ, তখন হচ্ছে সেটাকে বলবো ক্যাপিটাল মার্কেট। তাহলে মানি মার্কেটটা সাধারণত হয় কি উইদিন 1 ইয়ার, 1 বছর এর হচ্ছে মেয়াদ। আচ্ছা, আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে কি তার মেয়াদ না উইদিন বা এটা লিখতে পারো মোর দেন 1 ইয়ার, মানে সেটা 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। ঠিক আছে, এই যখন মেয়াদ হবে কোনো একটা আর্থিক লেনদেনের, সেই মার্কেটটাকে আমরা বলবো মূলধনী বাজার বা ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট ইন্ডিয়াতে রেগুলেট করে কে? মানি মার্কেটকে ইন্ডিয়ায় রেগুলেট করে হচ্ছে রিজার্ভ ব্যাংক। এইটা কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়, যে মানি মার্কেট ইন ইন্ডিয়া ইজ রেগুলেটেড বাই, 3-4টে অপশন দেবে, আনসার হবে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর যদি কোশ্চেন দেয় ক্যাপিটাল মার্কেট ইন ইন্ডিয়া ইজ রেগুলেটেড বাই, তাহলে কিন্তু আনসার হবে সেবি। তোমরা এই টার্মটা শুনেছো আশা করি। সেবি পুরো কথাটা হচ্ছে এসিবিআই, ফুল ফর্ম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ভারতবর্ষে যত শেয়ার মার্কেটগুলো রয়েছে বা স্টক এক্সচেঞ্জগুলো আছে তাকে রেগুলেট করে যে প্রতিষ্ঠান, তাকে আমরা বলি সেবি। সেবি 1988 সালে তৈরি হয়েছিল অ্যাজ এ নন স্ট্যাটুটারি বডি, but it became a statutory body in 1992 on the basis of recommendation made by M. Narasimhan Committee. বোঝা গেল? তাহলে সেবি হচ্ছে বর্তমানে একটা বিধিবদ্ধ সংস্থা, ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডগুলোকে, ভারতবর্ষের মূলধনী বাজারকে, ভারতবর্ষের স্টক মার্কেট বা শেয়ার মার্কেটগুলোকে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে কে? সেবি। তাহলে আরবিআই আর সেবি এই দুয়েরই কিন্তু হেড অফিস হচ্ছে মুম্বাইতে। তোমরা জানো হয়তো যে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 1 এপ্রিল আন্ডার দ্য আরবিআই অ্যাক্ট 1934, আর সেবির প্রতিষ্ঠাকাল তো বললাম 1988, কিন্তু স্ট্যাটুটারি বডি হিসেবে গড়ে ওঠে 1992 সালে। তাহলে সেবি হচ্ছে ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা, মানি মার্কেটের রেগুলেটিং বডি হচ্ছে আরবিআই। তাহলে আমরা এখান থেকে কিছু কিছু প্রশ্ন এবং কিছু কিছু ধারণা আমরা পেলাম যে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট এর সম্পর্কে। নেক্সট হচ্ছে দেখো মানি মার্কেটকে আমরা এই যে কোশ্চেনে আসার আগে আমরা একটা জিনিস একটু জেনে নিই। এই মানি মার্কেট এটা শর্ট টার্ম মার্কেট, তাই তো? তো এই মানি মার্কেটের আবার আমরা দেখছি 3 ভাবে ভাগ করা যায়। কি কি ভাগ করা যায় দেখো। ফার্স্ট ওয়ান হচ্ছে গিল্ট এজেড মার্কেট, গিল্ট এজেড, ইডিজিইডি, গিল্ট এজেড মার্কেট। এবং আমরা এই মানি মার্কেটের আরেকটা ভাগ হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট। আর থার্ড যেটা হচ্ছে তাকে আমরা বলি ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ডেভেলপমেন্টাল ইনস্টিটিউশনস, ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এগুলো সম্বন্ধে একটু আমাদের প্রাথমিক ধারণা থাকা দরকার এই চ্যাপ্টারটা নিয়ে আমরা এমসিকিউ যাওয়ার আগে। তাই জন্য আমি এই
টার্মগুলো একটু তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো কাকে বলে কোনটা একটু বলি। আচ্ছা, গিল্টেজেড মার্কেট। গিল্টেজেড মার্কেট হচ্ছে কি না, গিল্টেজেড মার্কেট ইজ দ্যাট মার্কেট ইন হুইচ গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন মেড দেয়ার ট্রানজাকশনস। যদি তোমাদের প্রশ্ন দেয় যে গিল্টেজেড মার্কেট বলতে কাকে বোঝায়, তাহলে বলবে যে সরকারি এবং আধা সরকারি সংস্থা অথবা যেগুলো স্বশাসিত সংস্থা অর্থাৎ অটোনমাস বডি, তারা যে মার্কেটের থ্রু দিয়ে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের কাজ করে তাকে আমরা বলবো অর্থের বাজার, বা ইংলিশে বলবো মানি মার্কেট। এখন ঠিক বোঝা গেল না হয়তো যে সরকারি বা আধা সরকারি সংস্থা কোন মার্কেট বা কিভাবে তারা লেনদেন করে। একটা উদাহরণ দিয়ে বলি। দেখা যায় যে প্রত্যেকবার যে আমাদের কেন্দ্রীয় বাজেট বেরোয়, এই বাজেটে কিন্তু সরকার কি করে না, বিভিন্ন যে তোমার সরকারি বিভাগ যেগুলো রয়েছে, যে সমস্ত ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রিগুলো রয়েছে, তারা কিন্তু কি করে মানে প্রত্যেকের জন্য একটা করে বাজেট অ্যালোকেশন হয়, প্রত্যেকের একটা করে বাজেটে তহবিল বা তাদের একটা বরাদ্দ থাকে। এখন অনেক সময় দেখা যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে এসে যে পার্টিকুলার কোনো একটা ধরো মিনিস্ট্রি বা তার কোনো ডিপার্টমেন্টের প্রচুর কাজ হয়তো মানে অসমাপ্ত থেকে গেছে শুধুমাত্র ফান্ডের অভাবে। ফান্ড সাফিসিয়েন্ট না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় কোনো মন্ত্র পুরো কাজ করে উঠতে পারেনি। তখন কি হয়, তখন দেখা যায় ওই প্রতিষ্ঠান তারা খোলা বাজার থেকে তারা কিন্তু কিছু মূলধন বা তহবিল তারা সংগ্রহ করে। ঠিক আছে, যেমন যেমন ধরো রেল, ইন্ডিয়ান রেল, তাদের একটা আলাদাভাবে বাজেট অ্যালোকেশন তো অবশ্যই থাকে। তার বাইরেও অনেক সময় দেখা যায় ইলেকট্রিফিকেশনের জন্য, গেজ কনভার্সনের জন্য, অথবা তাদের হচ্ছে বিভিন্ন এক্সপেনশন প্রোগ্রামের জন্য, হ্যাঁ, তাদের হয়তো বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তখন আমরা অতীতে দেখেছি যে রেল মার্কেটে না বন্ড ইস্যু করে, রেলওয়ে বন্ড বা গভর্নমেন্ট বন্ড। বন্ড হচ্ছে কি এক ধরনের ঋণপত্র। তাহলে সরকার ঋণপত্র ছাড়ছে এবং তার একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট আছে, এবং এই ঋণপত্র যারা আমরা কিনছি তারা কিন্তু একটা নির্দিষ্ট হারে আমরা এখান থেকে সুদ পাই। তাহলে সরকার এই আমাদের কাছ থেকে ঋণপত্র বিলি করে কি করছে না, তার মাধ্যমে মূলধন সংগ্রহ করছে এবং সেটা উন্নয়নমূলক কাজে ব্যবহার করছে। তাহলে এই যে ধরো একটা ফান্ড কালেকশন হচ্ছে, সেটা কোন মার্কেটের থ্রু দিয়ে? গিল্টেজেড মার্কেটের মাধ্যমে। কারণ তোমরা জানো রেলওয়ে হচ্ছে একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাহলে ঠিক এরকম ভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। যেমন দেখা যায় বর্তমানে সরকার কি করে, অনেক সময় তহবিল সংগ্রহের জন্য সরকারি সংস্থার আংশিক বা পুরোপুরি হয়তো বেসরকারি হাতে হতে বিক্রয় করে, যেটাকে আমরা বলি ডিসইনভেস্টমেন্ট বা বাংলায় বলা হয় বিলগ্নীকরণ। সরকারের তহবিল সংগ্রহ করার এটা হচ্ছে একটা অন্যতম মাধ্যম। সরকার এইভাবে কোনো কোম্পানির শেয়ার হয়তো ইস্যু করতে পারে, কোনো হয়তো তার বন্ড ইস্যু করতে পারে, বা হয়তো দেখা যাচ্ছে যে ধরো আজকে কোনো মিউনিসিপ্যালিটির মতন, মিউনিসিপ্যালিটি হচ্ছে কি, সেটা হচ্ছে একটা লোকাল সেলফ গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাহলে এই যে তাদের যেটা স্বায়ত্তশাসন রয়েছে, তারা ইচ্ছে করলে কিন্তু মার্কেটে বন্ড ইস্যু করতে পারে এবং করেও, মিউনিসিপাল বন্ড বলে, এবং তার মাধ্যমে যে তহবিল সংগ্রহ করে এবং সেটা স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে সেটাকে এরা ব্যবহার করে। তাহলে যে কোনো অটোনমাস বডি বা যে কোনো তোমার হচ্ছে যে যেগুলো তোমার হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিংস যেগুলোকে আমরা বলি, রাষ্ট্রায়ত্ত সংস্থা, তারাও অনেক সময় কি করে তাদের শেয়ার বা তারা ডিবেঞ্চার বা বন্ড এই সমস্ত ইস্যু করে খোলা বাজার থেকে ঋণ সংগ্রহ করে তারা কিন্তু কারবারকে সম্প্রসারণ করে, উন্নয়নের কাজে লাগায়। তাহলে এই যে মার্কেটটা, এটাকে বলে গিল্টেজেড মার্কেট। ধরো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় যে এনএসসি, এনএসএস বা পিপিএফ, এগুলো তোমরা নাম শুনেছো হয়তো। এনএসসি মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, হ্যাঁ, এনএসএস ন্যাশনাল সেভিংস স্কিম, পিপিএফ হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটসেট্রা অল আর আন্ডার বলে 3-4টে মার্কেটের নাম দিয়ে দেবে। দিয়ে দিল হয়তো মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, কমোডিটি মার্কেট, নান অফ দিস, বা গিল্টেজেড মার্কেট, এরকম 3-4টে দিয়ে দিল। অবশ্যই উত্তর হবে গিল্টেজেড মার্কেট। কেন? তার কারণ হচ্ছে যে পোস্ট অফিসটা কাদের অধীনে? পোস্ট অফিসের কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান। এবার পোস্ট অফিস থেকে এই যে সমস্ত যে কি বলবো যে ক্যাশ সার্টিফিকেটগুলো যেগুলো ইস্যু করা হচ্ছে, হ্যাঁ, যে সমস্ত সেভিংস সার্টিফিকেট হয়তো ইস্যু করা হচ্ছে, তো সেগুলো স্বাভাবিকভাবেই আমাদের কাছে সেগুলো সঞ্চয়, আমরা সেখানে টাকা বিনিয়োগ করছি, ঠিক আছে, বা সঞ্চয় করছি। কিন্তু উল্টো দিকে সরকারের কাছে এটাই হচ্ছে ঋণ। সরকার এই অর্থটাকে ঋণ হিসেবে গ্রহণ করে বলেই তার এগেনস্টে আমাদের কিন্তু একটা টাকা সুদ হিসেবে দেয়। বোঝা গেল? তাহলে সেটা কোন মার্কেটের অন্তর্গত? তবে গিল্টেজেড মার্কেট। যেহেতু পোস্ট অফিস হচ্ছে একটা
সরকারি সংস্থা, সেই জন্য এটা হচ্ছে গিল্ট এজেড মার্কেটের মধ্যে পড়বে। বুঝতে পারলে কোন যে জিনিসটা বললাম গিল্ট এজেড মার্কেট কি? আচ্ছা, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে পাঠাবে, আমরা তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করব। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিস মার্কেট। দেখো, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিস মার্কেট এটা না, এই যে পার্টটা, এটা হচ্ছে তোমার সরকারি নয়, বেসরকারি সংস্থার জন্য। ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিস মার্কেট এটা কিন্তু আমরা দুভাগে ভাগ করি। দেখো কিভাবে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিস মার্কেটকে না দুভাগে ভাগ করা হয়। একটাকে বলছি আমরা নিউ, আর একটাকে আমরা বলছি ওল্ড। ঠিক বোঝা গেল না যে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিস মার্কেটকে নিউ বা ওল্ড এটা ভাগ করার কি কারণ বা কেনই বা এটা করা হচ্ছে? দেখো, নিউ আর একটা হচ্ছে ওল্ড। কি জিনিসটা না, যখন when a new company issues shares or securities for the first time in the market, it is termed as new issues। মানে কি, নতুন কোনো কোম্পানি ধরো মার্কেটে ঢুকছে, নতুন কোনো কোম্পানি মার্কেটে যখন ঢুকতে চায় তখন স্বাভাবিকভাবেই তার কিন্তু প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, এবং সেই কোম্পানি গঠন করার জন্য যে তহবিলটার প্রয়োজন, যে বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন, সেটা কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে দেওয়া সম্ভব নয়, বা কোনো ধরো মহাজন বলো বা কোনো ব্যাংক বলো, এককভাবে কিন্তু সেই অর্থের যোগান কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই নিউ ইস্যু যেটাকে আমরা বলছি, কি করা হয় না, সেই কোম্পানি খোলা বাজারে তার শেয়ার সিকিউরিটি বিক্রি করে। তাহলে শেয়ার সিকিউরিটি বিক্রি করে যে পরিমাণ অর্থ পাওয়া যায়, হ্যাঁ, সেটাকেই বলছে নিউ ইস্যু। তাহলে তার যে তহবিলের যে প্রয়োজন, বিশাল পরিমাণ যে একটা মূলধন তহবিলের প্রয়োজন কোনো একটা কোম্পানি নতুন ভাবে গঠন করতে গেলে, ফর দ্য ফার্স্ট টাইম, এই কথাটা কিন্তু খেয়াল রাখবে, একদম ফ্রেশ ইস্যু হচ্ছে, ফ্রেশ শেয়ার অফ ইস্যু, ফ্রেশ ইস্যু অফ শেয়ারস, যে তোমার মার্কেটে যেটা নিয়ে আসা হচ্ছে সেটা কি বলছে নিউ ইস্যু। এটা অনেক সময় দেখবে আমাদের বিভিন্ন বইতে আইপিও বলে একটা কথাকে ইউজ করা হয়। এই আইপিও কথাটা মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং আর এই যে নিউ ইস্যু, এই দুটো মূলত একই হলো। এটা সবসময় প্রথমবার নতুন কোনো কোম্পানি গঠন করার সময় এই নিউ ইস্যু এটা সবসময় করা হয়ে থাকে। এই নিউ ইস্যু যেটা যে মার্কেটের থ্রু দিয়ে এটা ট্রানজ্যাকশন হয়, সেটাকে আমরা বলি প্রাইমারি মার্কেট, বাংলায় বলা হয় প্রাথমিক বাজার। এই জায়গা থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে যে নিউ ইস্যু কাকে বলে, ওল্ড ইস্যু কাকে বলে, হ্যাঁ, কোন মার্কেটের থ্রু দিয়ে নতুন যে সমস্ত শেয়ার কোম্পানি বাজারে ছাড়ে সেই বাজারটির কি নাম, প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট। আর ধরা যাক যে আমি কোনো একটা এক্স কোম্পানির কিছু নতুন কোনো কোম্পানি তার শেয়ার কিনেছি, কেনার পরবর্তীতে আমরা ইন ফিউচার আমার হয়তো ওই শেয়ারগুলো বিক্রি করার প্রয়োজন হতে পারে, সুযোগ বা পরিস্থিতি বুঝে আমি হয়তো শেয়ার বিক্রি করতে গেলাম। তাহলে আমি যার কাছে শেয়ারটা বিক্রি করলাম তখন কিন্তু সেটা আর ফ্রেশ ইস্যু থাকলো না, ঠিক আছে, তখন এটা কিন্তু হয়ে গেল ওল্ড ইস্যু। অর্থাৎ একবার শেয়ার কেনার পর পরবর্তীতে যখন এটা হাত বদল হয়, তখন পরবর্তী যতবার হাত বদল হবে সেটা কিন্তু কোম্পানি ডাইরেক্টলি তখন আর এটা ইস্যু করতে পারে না। কোম্পানি একমাত্র মনে রাখবে প্রথমবার একদম যখন ফ্রেশ ইস্যু হচ্ছে, ঠিক আছে, শেয়ার ইস্যু হচ্ছে, তখনই সরাসরি কোম্পানি তার গ্রাহকের কাছে এই শেয়ারগুলো বিক্রি করতে পারে, এবং তখনই সেটাকে বলা হচ্ছে নিউ ইস্যু। এবং নিউ ইস্যু যে মার্কেটের থ্রু দিয়ে ট্রানজ্যাকশন হয় সেটাকে বলা হচ্ছে তোমার প্রাইমারি মার্কেট। এবং পরবর্তী যতগুলো লেনদেন হবে ওই একই শেয়ার, তখন কিন্তু সেটাকে বলা হয় ওল্ড ইস্যু, অর্থাৎ তখন সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। বোঝা গেল, ওল্ড ইস্যু অফ শেয়ারস। এবারে এই ওল্ড ইস্যু যেটা আমরা বলছি, সেইটা যে মার্কেটের থ্রু দিয়ে ট্রানজ্যাকশনটা হচ্ছে সেটাকে কি বলে, সেই মার্কেটটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। অর্থাৎ যত পুরনো শেয়ার সিকিউরিটি যে মার্কেটের থ্রু দিয়ে কেনাবেচা হয়, লেনদেন করা হয়, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মার্কেট, যার খুব পপুলার নেম হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা হচ্ছে আমরা বলবো সিকিউরিটিস মার্কেট। একই জিনিসের তিন রকম নাম, মনে থাকে জানো, যে শেয়ার মার্কেটের মাধ্যমে যত রাজ্যের পুরনো শেয়ার সিকিউরিটি স্টক ইত্যাদি কেনাবেচা বা লেনদেন করা হয়। হলো, তাহলে দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে নিউ ইস্যু, একটা ওল্ড ইস্যু।
নিউ ইস্যু যে মার্কেটের থ্রু দিয়ে ট্রানজ্যাকশন হচ্ছে তার নাম দেওয়া হয়েছে প্রাইমারি মার্কেট। আর যে সমস্ত শেয়ার সিকিউরিটি পুরনো সমস্ত বাজারের মাধ্যমে, ঠিক আছে, পুরনো শেয়ার সিকিউরিটি যে বাজারের মাধ্যমে কেনা বেচা লেনদেন হচ্ছে তাকে আমরা নাম দিয়েছি কি, তাকে বলছি ওল্ড ইস্যু, এবং সেই মার্কেটটার নাম বলা হয়েছে সেকেন্ডারি মার্কেট। তাহলে সেকেন্ডারি মার্কেটটাই আমরা বলতে পারি, তার পরিবর্তিত নাম না স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, বা সরি স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা সিকিউরিটিস মার্কেট ইত্যাদি। এখন ভারতবর্ষে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় যে স্টক মার্কেটটি রয়েছে সেটা কিন্তু মুম্বাইয়ে অবস্থিত, সেটার নাম বম্বে স্টক এক্সচেঞ্জ। তোমরা অনেকেই জানো বম্বে স্টক এক্সচেঞ্জকে সংক্ষেপে বলা হয় BSE। এটা শুধু ভারত নয়, এটা এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো, যেটা 1875 সালে প্রতিষ্ঠিত হয়। বোঝা যাচ্ছে, ব্রিটিশ আমল, সেই সময় বম্বেতে দেশের সবচেয়ে বড় স্টক মার্কেটটি তৈরি হয়েছিল। যে রাস্তায় ওপর এই স্টক মার্কেটটি অবস্থিত তাকে বলা হয়, সেই রাস্তাটির নাম দালাল স্ট্রিট। দালাল স্ট্রিট, এটা কম্পিটিটিভ পরীক্ষায় MCQ ফরম্যাটে এই জিকের কোশ্চেন হিসেবে আসে যে দালাল স্ট্রিট কি কারণে বিখ্যাত। 3-4টে পারপাস দিয়ে দেবে অপশানে, মনে রাখতে হবে দালাল স্ট্রিট হচ্ছে দেশের অন্যতম স্টক মার্কেট, বৃহত্তম স্টক মার্কেট, যেটা মুম্বাইয়ে অবস্থিত। মুম্বাই স্টক এক্সচেঞ্জ যে রাস্তার পাশে অবস্থিত সেটির নাম হচ্ছে দালাল স্ট্রিট। আচ্ছা, এইবারে হচ্ছে যে আমাদের কলকাতাতেও আছে স্টক এক্সচেঞ্জ, কলকাতা স্টক এক্সচেঞ্জ বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ প্রিভিয়াসলি, সেটি হচ্ছে তোমার একদম রাইটার্স বিল্ডিং এর ঠিক পেছন দিকে। তার নাম হচ্ছে লিওন্স রেঞ্জ, জায়গাটার নাম LYONS, লিওন্স একজন সাহেবের নাম, তার নামে ওই জায়গাটার, সেটা তারই জমিদারিত্ব ছিল এক সময়, তাই থেকে জায়গাটার নাম লিওন্স রেঞ্জ। পরীক্ষার জন্য অতটা জরুরি নয়। অনেক সময় দেয় যে আমাদের নিউ ইয়র্কে যে স্টক এক্সচেঞ্জ রয়েছে সেই পরিচিত রাস্তাটার নাম কি, জিকেতে দেয়, তোমরা জানো হয়তো ওয়াল স্ট্রিট, WALL, ওয়াল স্ট্রিট কি কারণে বিখ্যাত, এরকম ভাবে ঘুরিয়েও প্রশ্ন দেয়, তাহলে উত্তর হবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। হলো? আচ্ছা, তাহলে ভারতের এবং এশিয়ার সবচেয়ে পুরনো বা বৃহত্তম স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিগেস্ট স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, উত্তর হচ্ছে মুম্বাই স্টক এক্সচেঞ্জ। আর যদি বলে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া অর এশিয়া, তাহলে উত্তর হচ্ছে মুম্বাই স্টক এক্সচেঞ্জ। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে এইটুকুনি পার্ট। এবার দেখো, স্টক এক্সচেঞ্জে যারা এই শেয়ার স্টক যারা কেনা বেচা করে বা লেনদেন করে তাদেরকে আমরা কি বলি, তাদের এক দলকে বলা হয় বুল, আরেক দলকে বলা হয় বিয়ার। বুল অ্যান্ড বিয়ার এই দুটো থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষায় আমরা পেয়েছি যে বুল অ্যান্ড বিয়ার, দিস টু টার্মস আর রিলেটেড উইথ, ঠিক আছে, দুটোই হচ্ছে অ্যানিম্যালের নাম, বুল আর বিয়ার, এই দুটো টার্ম কিন্তু রিলেটেড হচ্ছে কার সঙ্গে, শেয়ার মার্কেটের সাথে। 3-4টে মার্কেটের নাম অপশনে দেবে, কারেক্ট আনসার হবে শেয়ার মার্কেট। আর কি কোশ্চেন দেয় এখান থেকে, যে বুল কারা, ধরো তোমাকে 3-4টে অপশন দিয়ে দিল, সেখান থেকে তোমাকে খুঁজে বার করতে হবে যে বুল বলতে কাদের বোঝায়। বলছে বুল আর দোজ স্পেকুলেটরস হু এক্সপেক্ট টু রাইজ ইন shares or to rise in prices of shares and securities in the near future in market। অর্থাৎ বুল হচ্ছে শেয়ার বাজারের সেই সমস্ত মানে কি বলবো, শেয়ারের যারা সেই সমস্ত শেয়ারের ফাটকা কারবারি, এদেরকে স্পেকুলেটর বলে অ্যাকচুয়ালি। কারণ শেয়ার মার্কেট হচ্ছে একদম স্পেকুলেশন বিজনেস। তাহলে এমন একটা হচ্ছে ফাটকা কারবারি এরা, যারা সম্ভাব্য শেয়ারের দাম ভবিষ্যতে বাড়তে পারে এরকম সম্ভাবনা মাথায় রেখে শেয়ার বিক্রির প্রস্তাব দেয়। ঠিক আছে, যে ইন ফিউচার এই শেয়ারটার দাম বাড়বে, আপনি এটার প্রসপেক্ট দেখুন এবং এর সমস্ত প্রসপেক্ট মানে দেখার পর আপনি এটা কেনবার জন্য আপনি সিদ্ধান্ত নিন। যারা এইভাবে মোটিভেট করে, অর্থাৎ ইনসিস্ট করছে যে নতুন কোনো একটা কোম্পানি যার নাকি একটা আপকামিং একটা মানে গ্রোথ রয়েছে, তাদের কেনার জন্য যারা ভীষণভাবে সচেষ্ট হয় তাদেরকে বলে বুল, এবং এই জন্য এদেরকে বলা হয় অপটিমিস্ট, আশাবাদী বলা হয়। ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, বিয়ার আর দোজ স্পেকুলেটরস হু expect to fall in the prices of shares and securities in near future in the market। ঠিক আছে, they are pessimist।
তাহলে বিআর হচ্ছে শেয়ার বাজারে সেই সমস্ত ফাটকা কারবারি যারা ভবিষ্যতে শেয়ারের দাম কমে যেতে পারে এরকম সম্ভাবনা মাথায় রেখে শেয়ার বিক্রির প্রস্তাব দেয়। অর্থাৎ এই কোম্পানির শেয়ার আপনি যা কিনেছেন আর আপনি রাখবেন না, এগুলো যথারীতি খুব তাড়াতাড়ি এটা বাজারে বিক্রি করে দিন, এই ধরনের তোমাকে হয়তো তারা সাজেস্ট করবে। কারণ অলরেডি তার দাম হয়তো পড়তে আরম্ভ করেছে, তাহলে হয়তো আরো ভবিষ্যতে হয়তো কমবার হয়তো সম্ভাবনা রয়েছে, যাতে দাম আরো বেশি করে নেমে যাওয়ার আগে ভাগেই যাতে সেটা সাবধান হওয়া যায়, সচেতন হওয়া যায়, সেটাকে বিক্রি করা যায়, লোকসানের বহরটা কমানো যায়, তার জন্য তারা প্রস্তাব দেয়। যারা এই ধরনের যারা আমাকে সাজেস্ট করছে তাদেরকে বলা হবে বিয়ার হলো। সেই জন্য বিয়ারকে বলা হয় কি নিরাশাবাদী, পেসিমিস্ট। তাহলে এই কোশ্চেন দেবে যে বুল আর বিয়ার কিসের সঙ্গে যুক্ত, ভারতের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ কোনটা, বা এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটা, একই উত্তর। মুম্বাই স্টক এক্সচেঞ্জ কোন রাস্তার ধারে অবস্থিত, ঠিক আছে, দালাল স্ট্রিট। ওয়াল স্ট্রিট কি কারণে বিখ্যাত, এগুলো কিন্তু আমাদের জিকের খুব পরিচিত প্রশ্ন। আচ্ছা, এইবারে আমরা আসছি যেটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যে এই যে মানি মার্কেটের যে 3 নম্বরটা লিখেছি, ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কাদের বোঝায় না, কিছু আর্থিক সংস্থা আছে যারা দীর্ঘমেয়াদী ভিত্তিতে তারা কি করে, ঋণ বিনিয়োগ দেওয়ার কাজকর্ম করে, ঠিক আছে। এদের মধ্যে কিছু আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর কিছু আছে ব্যাংক। মানে অতীতে হয়তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ছিল, পরবর্তীকালে তারা ব্যাংক হিসেবে পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে তাদেরকে আমরা বলছি ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অথবা তাদের কাউকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। এখানে এবার তোমাদের মাথায় প্রশ্ন জাগবে যে আমরা তো চতুর্দিকে যে ব্যাংক দেখি তার অধিকাংশই হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংক। এই কমার্শিয়াল ব্যাংক আর ডেভেলপমেন্ট ব্যাংকের কি পার্থক্য? কমার্শিয়াল ব্যাংক আর সাচ ব্যাংকস, হ্যাঁ, উইচ রান অন কমার্শিয়াল বেসিস, অর্থাৎ বাণিজ্যিক ভিত্তিতে যে সমস্ত ব্যাংকগুলো পরিচালিত হয়, যেমন আমাদের চোখের সামনে যেমন রয়েছে ধরো এসবিআই, ইউবিআই, বা যেমন হচ্ছে ইউকো ব্যাংক, তারপর হচ্ছে এইচডিএফসি, আইসিআইসিআই, হ্যাঁ, অ্যাক্সিস ব্যাংক, এরা সব হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। কিন্তু ডেভেলপমেন্ট ব্যাংক কারা? ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে সেই ধরনের ব্যাংকগুলো যারা পার্টিকুলার কোনো সেক্টরকে লং টার্মে ডেভেলপমেন্টের জন্য লং রান ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী ভিত্তিতে ঋণ দিচ্ছে যে সমস্ত আর্থিক সংস্থা বা ব্যাংক, তাদেরকে আমরা বলছি যে ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, বা বলছি আমরা ডেভেলপমেন্ট ব্যাংক। ক্লিয়ার? দেখো, তাহলে এই ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পলগুলো একটু লিখে দেখাই তোমাদের। দেখো, যেমন হতে পারে আইডিবিআই, যেমন হতে পারে আইএফসিআই, যেমন হতে পারে আইসিআইসিআই, হ্যাঁ, তারপরে তোমার হতে পারে আইআরবিআই, ইউটিআই, এগুলো সবই অ্যাব্রিভিয়েটেড ফর্ম। ইউটিআই, তারপর হতে পারে তোমার এলআইসিআই, তারপরে হতে পারে তোমার জিআইসিআই, তারপরে নাবার্ড, তোমরা নাম শুনেছো হয়তো, NABARD, নাবার্ড। তারপরে এক্সিম ব্যাংক, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সংক্ষেপে এক্সিম ব্যাংক। স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশনস, SFCs, হলো। তাহলে এই যে সংস্থাগুলো আইডিবিআই, আইএফসিআই, আইসিআইসিআই, আইআরবিআই, ইউটিআই, এলআইসিআই, জিআইসিআই, নাবার্ড, এক্সিম ব্যাংক, স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশনস, আর কি কি আছে এগুলোর মধ্যে? যেমন আছে ধরো সিডবি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, বা সংক্ষেপে সিডবি। ন্যাশনাল হাউসিং ব্যাংক, যাকে আমরা সংক্ষেপে বলি NHB, হ্যাঁ। আর এই যে সংস্থাগুলো বললাম তাদের সব রেগুলেটিং বডি হিসেবে কাজ করছে কে? সেবি। দেখো, এই টার্মগুলো যে লিখলাম এগুলোর কিন্তু প্রত্যেকটা সম্বন্ধে আমাদের এই পার্টে অনেক বিভিন্ন কোশ্চেন আসে। এক হচ্ছে এগুলো ফুল ফর্ম কি, এগুলো হচ্ছে কবে প্রতিষ্ঠা হয়েছে, এগুলোর হচ্ছে তোমার মেইন অবজেক্টিভটা কি, অর্থাৎ কি উদ্দেশ্যে এরা কাজ করে, কাদেরকে এরা ঋণ দেয়, এই 3টে জায়গা থেকে বেসিক্যালি কোশ্চেন আসে। আমি এগুলো সম্বন্ধে একটু 2-4 লাইন সংক্ষেপে একটু বলি। যেমন হচ্ছে আইডিবিআই। আইডিবিআই পুরো কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক। এটা বেসিক্যালি 1964 সালে গড়ে উঠেছিল অ্যাজ এন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন।
ঠিক আছে। ভারতবর্ষে এই আইডিবিআই পরবর্তীতে আমরা দেখছি 2000 সালের পরে এটা কিন্তু একটা ব্যাংক হিসেবে এটা গড়ে ওঠে, অর্থাৎ আইডিবিআই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনটাই মার্জ হয়ে যায় আইডিবিআই ব্যাংকে। আইডিবিআই হচ্ছে ভারতবর্ষের বড় মাপের যে শিল্প সংস্থা সেগুলোকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক হিসেবে কাজ করে। ইট ইজ অ্যান অ্যাপেক্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তাহলে এটা কি করে না, ইট প্রোভাইডস লং রান ফিনান্সিয়াল সাপোর্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। হলো। আচ্ছা, আইডিবিআই আগে রিজার্ভ ব্যাংকের সাথে একযোগে কাজ করতো। 1976 থেকে ইট হ্যাজ বিন ডিলিংকড ফ্রম আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের থেকে আরবিআই থেকে আইডিবিআই কি হয়েছে না, এটা সেপারেট হিসাবে এখন কাজ করছে। আইএফসিআই, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া। আইএফসিআই কবে তৈরি হয়েছে? আইএফসিআই তৈরি হয়েছে 1948-এ। ইট ইজ দ্য oldest financial institution that provides long run loans and advances to the development of large industrial units in our country. ভারতবর্ষের যতগুলো সরকারি ক্ষেত্রের দীর্ঘমেয়াদী শিল্পে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে আইএফসিআই। পুরো কথাটা কি, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া। কবে তৈরি হয়েছিল? 1948। তাহলে আইডিবিআই হচ্ছে 1964, আইএফসিআই হচ্ছে 1948। এইগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এইবারে হচ্ছে আইডিবিআই হচ্ছে যতগুলো সরকারি ক্ষেত্রে শিল্পে বড় মাপের যেগুলো ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে, তার মধ্যে সর্বোচ্চ সংস্থা হচ্ছে অ্যাপেক্স ইনস্টিটিউশন হচ্ছে আইডিবিআই। আর যদি বলে ওল্ডেস্ট পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ইন ইন্ডিয়া, তাহলে কিন্তু নামটা হবে আইএফসিআই। আর যদি তোমায় বলে আইসিআইসিআই, আইসিআইসিআই পুরো কথাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আইসিআইসিআই এটা 1955 সালে তৈরি হয়েছিল, হ্যাঁ, অ্যাজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ইট ইজ দ্য লার্জেস্ট প্রাইভেট সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন that provides long-run financial support to large-scale industries in India. ভারতবর্ষের যত বড় মাপের শিল্প বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে বেসরকারি ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে আইসিআইসিআই। তাহলে আমরা দেখলাম যে সরকারি ক্ষেত্রে বৃহদায়তন শিল্পে বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে আইডিবিআই, আর ঠিক ওই একই জিনিস বেসরকারি ক্ষেত্রে হচ্ছে আইসিআইসিআই। 1955 এটা প্রতিষ্ঠা হয়েছিল, পরবর্তীতে আমরা দেখছি 2002-এ এটা আইসিআইসিআই ব্যাংকের সাথে মার্জ হয়ে যায়। ঠিক আছে, এখন আইডিবিআই আর আইসিআইসিআই আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নয়, এটা এক একটা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত। আচ্ছা, নেক্সট আসছি আইআরবিআই। পুরো কথাটা কি, ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া। আইআরবিআই ওয়াজ formed in 1985। ঠিক আছে, ভারতের শিল্প পুনর্গঠন ব্যাংক 1985-এ তৈরি হয়েছিল। এর আগে নাম ছিল আইআরসিআই, ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা 1971 সালে তৈরি হয়, রিজার্ভ ব্যাংক তৈরি করে, যা পরবর্তীকালে নাম হয় ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া 1985-তে। এখন কিন্তু এই আইআরবিআই এই নামটা চেঞ্জ হয়েছে। এই আইআরবিআই এর বর্তমান নাম হচ্ছে আইআইবিআই, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। 1997 সালে একটা 1997 সালে ভারতের সংসদে একটা আইন আনা হয়েছিল। সেই আইন, বিশেষ আইন বলে পূর্বতন যে আইআরবিআই প্রতিষ্ঠানটি সেটিকে নাম পরিবর্তন করা হয় এবং নাম রাখা হয় ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, বা সংক্ষেপে আইআইবিআই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছি এর কাজটা কি। আইআরবিআই এর কাজটা হচ্ছে এটাই যে ভারতের যত ধরো শিল্পে রুগ্ন বা যেগুলো তোমার হচ্ছে আমরা বলবো যে সিক ইন্ডাস্ট্রি যাদেরকে আমরা বলি, তাদের রিভাইভাল বা রিহ্যাবিলিটেশন পারপাসে, অর্থাৎ পুনর্বাসনের লক্ষ্যে, ঠিক আছে, এই ধরনের ব্যাংকগুলো মূলত আর্থিক সহায়তা করে থাকে।
নেক্সট আসছে ইউটিআই। ইউটিআই পুরো কথাটা হচ্ছে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, সংক্ষেপে ইউটিআই। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে, 1964। বলা হচ্ছে যে ইট ইজ দ্য বিগেস্ট মিউচুয়াল ফান্ড কোম্পানি ইন আওয়ার কান্ট্রি, আর বলা হচ্ছে ইট ইজ দ্য ওল্ডেস্ট মিউচুয়াল ফান্ড ইন আওয়ার কান্ট্রি। যদি প্রশ্ন দেয় দেশের প্রথম মিউচুয়াল ফান্ড সংস্থা কোনটি, তাহলে কিন্তু অবশ্যই উত্তর হবে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বা ইউটিআই। কবে তৈরি হয়েছিল? 1964 আন্ডার দ্য ইউটিআই অ্যাক্ট 1963। যেমন আইডিবিআই 1964-তে হয়েছিল আন্ডার দ্য আইডিবিআই অ্যাক্ট, তেমনই ইউটিআইও তৈরি হয়েছিল সংসদের বিশেষ আইনে। ইউটিআই হয়েছিল 1964। কোন আইনে? ইউটিআই অ্যাক্ট 1963, এর অধীনে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে দেশের সর্ববৃহৎ মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠান কোনটি, আর দেশের তোমার হচ্ছে যে সবচেয়ে পুরনো মিউচুয়াল ফান্ড কোনটি? একই উত্তর, দুটোই উত্তর হচ্ছে ইউটিআই। এবারে আসি যে ইউটিআই আমাদের দেশে প্রথম যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এটা পুরোপুরি একটা মিউচুয়াল ফান্ড সংস্থা হিসেবে গড়ে ওঠে। পরবর্তীকালে আমরা দেখছি 1991-এ যে ব্যাংকিং সেক্টর রিফর্মসের জন্য আমাদের এম নরসিংহম কমিটি যে গঠন করা হয়েছিল, তার সুপারিশে আমাদের দেশে এক গুচ্ছ বেসরকারি ব্যাংক ভারতের বাজারে প্রবেশ করে। যে ব্যাংকটা ভারতবর্ষের বাজারে প্রথম প্রবেশ করেছিল সেটি ছিল ইউটিআই ব্যাংক। ঠিক আছে, তাহলে ইউটিআই কিন্তু তোমার ব্যাংক হিসেবে 1993 সালে গড়ে ওঠে, এবং ইউটিআই ব্যাংকটাই 2007 সালে গিয়ে এর নাম পরিবর্তিত হয়, এর নাম হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। তাহলে তোমাদের কোশ্চেন দিতে পারে যে হোয়াট ইজ দ্য চেঞ্জ নেম অফ ইউটিআই ব্যাংক বা হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নেম অফ ইউটিআই ব্যাংক, তাহলে আনসার হবে অ্যাক্সিস ব্যাংক। সালটা হচ্ছে 2007। ঠিক আছে, অ্যাক্সিস ব্যাংক হচ্ছে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এরপরে আসছি এলআইসিআই। এলআইসিআই পুরো কথাটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে যতগুলো জীবন বীমা প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে বড় সংস্থা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসিআই, যেটা 1956 সালের 1 সেপ্টেম্বর ভারতের মুম্বাই শহরে এটা গড়ে ওঠে। মানে মুম্বাই হচ্ছে এলআইসিআর হেডকোয়ার্টার্স বা সদর দপ্তর। তাহলে কবে এটা প্রতিষ্ঠা হয়েছিল বা জাতীয়করণ হয়েছিল? সেটা 1956 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর দিনটাকে এলআইসি ডে হিসেবে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, তাহলে এলআইসিআই, তারপরে আছে জিআইসিআই। মানুষের জীবনের জন্য যে বিমা সেটাকে বলা হয় জীবন বিমা, আর জীবন ছাড়াও অন্যান্য সমস্ত সম্পত্তির জন্য যে বিমা তাকে আমরা বলি সাধারণ বিমা বা ইংলিশে বলে জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে কারা পড়ে? জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে সেটা বাড়ির ইন্স্যুরেন্স হতে পারে, গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে, বা যেটাকে আমরা মেডিক্লেম বলি সেটাও এর মধ্যে তোমার চলে আসবে। হ্যাঁ, এরকম ভাবে ধরো বিমা, নৌ বিমা হতে পারে, মেরিন ইন্স্যুরেন্স হতে পারে, ফায়ার ইন্স্যুরেন্স হতে পারে, ফাইডেলিটি ইন্স্যুরেন্স হতে পারে, এগুলো সমস্ত কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে। তো ভারতবর্ষে এই দুটি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বিমা সংস্থা আছে, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আর একটি হচ্ছে আমাদের জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছে 1956 1 সেপ্টেম্বর, আর জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয়েছে 1972 আন্ডার দ্য জিআইসিআই অ্যাক্ট। ঠিক আছে, তাহলে দুটোই কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থা, দুটোই সংসদে বিশেষ আইনের মাধ্যমে তৈরি হয়েছে। এই জিআইসিআই আন্ডারে আবার 4টে সাবসিডিয়ারি রয়েছে বা অ্যাসোসিয়েট সংস্থা আছে। 4টে সংস্থা কি কি না, একটা হচ্ছে তোমার ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, একটা হচ্ছে তোমার নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আর হচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ভারতবর্ষের যে 4টে মহানগরী রয়েছে, মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, এই 4 শহরে 4টির কিন্তু সদর দপ্তর রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় যে অ্যাসোসিয়েটস জিআইসিআই, তার নাম হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যার হেড অফিস হচ্ছে কলকাতাতে। ঠিক আছে, এই প্রতিষ্ঠানগুলো যখন গড়ে ওঠে তখন জিআইসিআই অ্যাসোসিয়েটস বা সাবসিডিয়ারি হিসেবে গড়ে ওঠে। পরবর্তীকালে এরা কিন্তু সেপারেট কোম্পানি হিসেবে কাজ করছে। এরা বর্তমানে কিন্তু জিআইসিআই অ্যাসোসিয়েটস নয়। এলআইসিআই, জিআইসিআই দুটোরই হেড অফিস হচ্ছে মুম্বাইতে। নেক্সট হচ্ছে নাবার্ড। নাবার্ড তোমরা নাম শুনেছো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলায় বলে জাতীয় কৃষি ও
জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক, সংক্ষেপে বলা হয় নাবার্ড। এই নাবার্ড পরীক্ষায় আমাদের অনেক সময় কি দেয়, অ্যাব্রিভিয়েশন দিয়ে বলে, ফুল ফর্ম কি হবে। নাবার্ডের হেড অফিস যদি বলে কোথায়, তাহলে কি বলবো আমরা, মুম্বাই। আচ্ছা, নাবার্ডের কাজটা কি? নাবার্ড হচ্ছে যে, নাবার্ড কিন্তু জেনে রাখো সরাসরি কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় না, বলা ভালো কোনো ব্যক্তিকে দেয় না। অর্থাৎ কোনো ফার্মার যদি নাবার্ডের কাছে যায় ঋণের মানে সন্ধানে, নাবার্ড কিন্তু কখনোই তাকে দিতে পারে না। নাবার্ড কি করে, গ্রামাঞ্চলে যে সমস্ত ধরো বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে বা যে গ্রামীণ ব্যাংক রয়েছে বা ধরো যে সমস্ত সমবায় ব্যাংক বা সংস্থা রয়েছে তাদেরকে সরাসরি ঋণ প্রদান করে। সরি, নাবার্ড তাদেরকে ডাইরেক্টলি লোনটা দেয় এবং তাদের কাছ থেকে এবার গ্রামাঞ্চলে যে সমস্ত কৃষক বা মৎস্যজীবী বা অন্যান্য তন্তুবায় বা যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ঋণ পেতে পারে। তাহলে নাবার্ডের জন্য বলা হয় ইট ইজ নট এ ডিরেক্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, বলা হয় যে ইট ইজ এ রিফাইন্যান্সিং এজেন্সি ফর দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল অ্যান্ড আদার রুরাল অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া। তাহলে নাবার্ডের হেড অফিস কোথায়? মুম্বাই। নাবার্ড কবে তৈরি হয়েছিল? 1982 12ই জুলাই। নাবার্ডের তোমার কোন কমিটির সুপারিশে হয়েছিল? না, বি শিবরামন কমিটি, তার রেকমেন্ডেশনে নাবার্ড তৈরি হয়। এবং নাবার্ডের আগে কি নাম ছিল যদি কোশ্চেন দেয়, তাহলে নাবার্ডের আগে নাম ছিল, মনে রাখো, ARDC, এগ্রিকালচারাল রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। হ্যাঁ, সংক্ষেপে ARDC। এই ARDC প্রতিষ্ঠানটিকে রিজার্ভ ব্যাংক তৈরি করে 1963 সালে, যা পরবর্তীকালে নাম হয় নাবার্ড। তাহলে নাবার্ডটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা প্রায় কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা হচ্ছে যে হুইচ ইজ দ্য অ্যাপেক্স ব্যাংক ইন এগ্রিকালচারাল ফিনান্স ইন ইন্ডিয়া? ভারতের কৃষিক্ষেত্রে বিনিয়োগের জন্য সর্বোচ্চ ব্যাংক কোনটা? উত্তর হবে সবসময় নাবার্ড। যদি এটা শিল্পক্ষেত্রে বলে একই প্রশ্ন, যদি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স বলে তাহলে উত্তরটা হয়ে যাবে IDBI, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট আসছি দেখো এক্সিম ব্যাংক, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা সংক্ষেপে বলা হয় EXIM বা এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক ওয়াজ সেট আপ অন 1 জানুয়ারি 1982। এটার হেড অফিস হচ্ছে মুম্বাই এবং এর মূল কাজ যেটা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরটাকে, অর্থাৎ আমাদের যে বহির্বাণিজ্য হয় আমদানি রপ্তানি ক্ষেত্রকে আরো বেশি উৎসাহিত করার জন্য এরা কি করে, দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। তারপরে আসছি দেখো SFCs, পুরো কথাটা হচ্ছে স্মল ফিনান্সিয়াল কর্পোরেশনস। ইট প্রোভাইডস লোনস অ্যান্ড অ্যাডভান্সেস টু দ্য ডেভেলপমেন্ট অফ মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। ভারতবর্ষে মোট 18টা স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশনস আছে, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশন। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন তৈরি হয়েছিল তামিলনাড়ু, চেন্নাইতে, এবং সেটা হচ্ছে 1949-এ। এবং এই মুহূর্তে ভারতে মোট 18টা স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন রয়েছে, যারা মধ্য এবং স্বল্পমেয়াদী শিল্পক্ষেত্রে ঋণ প্রদান করে। তারপরটা আসছে দেখো সিডবি। এই সিডবির নাম তোমরা হয়তো অনেকে শুনে থাকবে। সিডবি পুরো কথাটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা SIDBI। সিডবি এই প্রতিষ্ঠানটি IDBI এর অ্যাসোসিয়েট হিসেবে গড়ে উঠছিল। এই সিডবি হয়েছিল 1990 সালে। সিডবির কাজ কি? নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের দেশে যেগুলো খুব ছোট শিল্প আছে তাদেরকে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে। অর্থাৎ ইট ইজ অ্যান অ্যাপেক্স ব্যাংক ইন ফাইন্যান্সিং স্মল স্কেল সেক্টর ইন্ডাস্ট্রিজ ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, সিডবি 1990 তৈরি হয়েছিল এবং এর হেডকোয়ার্টার্স হচ্ছে লখনৌতে। নেক্সট আসছি ন্যাশনাল হাউসিং ব্যাংক। ন্যাশনাল হাউসিং ব্যাংক বা সংক্ষেপে NHB, এটা প্রতিষ্ঠা হয়েছে 1988 সালে। NHBর কাজ হচ্ছে কি, যে আমাদের দেখবে আবাসন ক্ষেত্রে অনেক ব্যাংক বা আর্থিক সংস্থা আছে যারা দীর্ঘমেয়াদী ঋণ দেয়। যেমন তার মধ্যে তোমরা জানো HDFCর নাম, হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, বা এরকম আরো কিছু প্রতিষ্ঠান আছে। ভারতবর্ষে যতগুলো এরকম আবাসনের ক্ষেত্রে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আছে তার মধ্যে সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করে ন্যাশনাল হাউসিং ব্যাংক বা NHB। এই NHB 1988 সালে গড়ে ওঠে এবং এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ আবাসন ক্ষেত্রে ঋণ প্রদানকারী সংস্থা। সেবি তোমাদের বলেছিলাম যে এই যে ক্যাপিটাল মার্কেটটাকে রেগুলেট করে হচ্ছে সেবি। ভারতবর্ষের শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ গুলোকে রেগুলেট করে বা মিউচুয়াল ফান্ড সংস্থাকেও রেগুলেট করে হচ্ছে সেবি। সেবির প্রতিষ্ঠা হচ্ছে 1988। আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে এটা নন স্ট্যাটিউটারি বডি হিসেবে বা অবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে সেবি গড়ে ওঠে, কিন্তু পরবর্তীকালে 1992 সালে সেবি হয় একটা স্ট্যাটিউটারি বডি।
নরসিংহম কমিটির সুপারিশে। এর হেড অফিস হচ্ছে মুম্বাইতে। ভারতবর্ষে এই যে তোমার ধরো মূলধনী বাজারটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায় সেটার দেখভাল করার দায়িত্ব হচ্ছে সেবির ওপরে। এই টোটাল ব্যাপারটা আজকে আমি মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট যে টপিকটা নিয়ে বেসিক্যালি আলোচনার জায়গা রয়েছে সেটা ইন ডিটেলস আলোচনা করলাম। এরপরে আসছে আমি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যাতে করে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের প্রথমটা আমরা কি পাচ্ছি দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক ফাংশন অফ নিউ ইস্যু মার্কেট ইজ টু, হ্যাঁ, চারটে অপশন আছে। এখানে উত্তরটা কি হবে যে ফর প্রোভাইডিং ফেসিলিটিস ফর কনভার্টিং সেভিংস ইন্টু ইনভেস্টমেন্ট। অর্থাৎ নিউ ইস্যু যে ইকোনমিক ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা নিউ ইস্যু মার্কেটের, না সেভিংসকে কি করে ইনভেস্টমেন্টে পরিণত করা যায়, এটাই হচ্ছে আনসার। পরেরটা দেখো, বলছে যে নিউ ইস্যু মার্কেট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে নিউ ইস্যু মার্কেট, ওল্ড ইস্যু মার্কেট, সেই নিউ ইস্যু মার্কেট স্টক এক্সচেঞ্জ, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, এই যে বিভিন্ন মার্কেটগুলো নাম লিখেছি, তাহলে তার মধ্যে কোনটা অবিচ্ছেদ্য অংশ? ক্যাপিটাল মার্কেট। আমরা ক্যাপিটাল মার্কেটের মধ্যেই পেয়েছিলাম, কাজেই এটাই হবে এর কারেক্ট আনসার। পরেরটা দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ নিউ ইস্যু মার্কেট। নিউ ইস্যু মার্কেট নিয়ে ইন ডিটেল আমরা এর আগে আলোচনা করেছি। বলছে এই যে চারটে অপশন আছে, ইউটিআই, স্টক এক্সচেঞ্জ, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন লাইক আইএফসিআই, আইডিবিআই, আর 4 নম্বরে আছে এলআইসিআই, এই যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনটা নিউ ইস্যু মার্কেটের কম্পোনেন্ট নয়? তাহলে এটার উত্তর হবে কি স্টক এক্সচেঞ্জ। তোমাদের বলেছিলাম যে ওল্ড ইস্যু মার্কেট সেটারই অপর নাম হচ্ছে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে? তাহলে নিউ ইস্যু মার্কেটের মধ্যে ইউটিআই বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর এলআইসিআই এগুলো এর সঙ্গে যুক্ত। পরের কোশ্চেন দেখো, বলছে দ্য মোস্ট কমন মেথড ইউজড ফর মার্কেটিং অফ নিউ সিকিউরিটিস। তাহলে প্রথমে আছে সেল টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার, দ্বিতীয় আছে ডাইরেক্ট সেল টু পাবলিক থ্রু প্রসপেক্টাস, তারপরে আছে স্টক এক্সচেঞ্জ প্লেসিং, নান অফ দিস। অ্যাকচুয়ালি কি হয়, যখন নতুন কোনো কোম্পানি প্রথম মার্কেটে যখন তার শেয়ার সিকিউরিটি যখন ইস্যু করে, তখন সেটা সরাসরি তার প্রসপেক্টাসের মাধ্যমে পাবলিকের কাছে সেল করে, কোম্পানি ডাইরেক্টলি সেল করে, কাজেই সেটা উত্তর হবে বি এরটা। পরের কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্পেকুলেটর ইন দ্য স্টক এক্সচেঞ্জ। আমি স্টক মার্কেটের যারা ফাটকা কারবারি বা স্পেকুলেটর তাদের নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলাম। এখানে যে চারটে অপশন দিয়েছে বুল, ব্রোকার্স, বিয়ার্ড, স্ট্যাগ, এর মধ্যে কে স্পেকুলেটর নন? বুল, বিয়ার্ড, স্ট্যাগ এরা অবশ্যই স্পেকুলেটরের মধ্যে পড়ে, কিন্তু এই যে ব্রোকার যেটা দ্বিতীয় অপশন সেটাই হচ্ছে এখানে তোমার সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্পেকুলেটরস এক্সপেক্ট ফল ইন দ্য প্রাইসেস অফ সিকিউরিটিজ ইন দ্য নিয়ার ফিউচার। অর্থাৎ এই যে সমস্ত এখানে ফাটকা কারবারিদের নাম দেওয়া আছে অপশনে, তার মধ্যে কারা অদূর ভবিষ্যতে শেয়ার সিকিউরিটির দাম হঠাৎ কমে যাবে আর কি এরকম প্রত্যাশা রেখে যারা তোমাকে শেয়ার বিক্রি করার প্রস্তাব দেয়, তারা কারা? না, তারা হচ্ছে বিয়ার। আমি বলেছিলাম যারা কেনবার জন্য উৎসাহিত করে, ইন ফিউচার কোনো কোম্পানির শেয়ার সেটা হয়তো অনেক বেশি পরিমাণে রিটার্ন দেবে, তাদেরকে বলে বুল, আর এর উল্টোটা হচ্ছে বিয়ার, কাজেই বি হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য স্পেকুলেটরস এক্সপেক্টস দ্য প্রাইস অফ সিকিউরিটিজ টু রাইজ ইন দ্য নিয়ার ফিউচার। এর আগের কোশ্চেনে আমি এটার আনসার বলেছি যে কোন ফাটকা কারবারিরা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে শেয়ারের দাম বাড়ার জন্য তারা এক্সপেক্ট করছেন, ঠিক আছে, তাদেরকে বলা হয় বুল। আচ্ছা, হুইচ অফ দ্য স্পেকুলেটর এক্সপেক্টস দ্য প্রাইস অফ সিকিউরিটিজ টু রাইজ ইন দ্য নিয়ার ফিউচার, তার উত্তর হবে বুল। পরের কোশ্চেন কি আছে দেখো, পরের কোশ্চেন বলছে যে স্টক এক্সচেঞ্জ ডিলস উইথ দ্য। স্টক এক্সচেঞ্জ কাদের নিয়ে ডিল করে? ইস্যু অফ ইকুইটি শেয়ার, না সেকেন্ড হ্যান্ড সিকিউরিটি, না ইস্যু অফ প্রেফারেন্স শেয়ার, না ইস্যু অফ ডিবেঞ্চার। আমি আগেও বলেছি যে যত পুরনো শেয়ার সিকিউরিটি কেনা বেচা লেনদেন হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, কাজেই বি হবে কারেক্ট আনসার। নেক্সট, শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চার্স অফ ব্লু চিপ কোম্পানিজ আর। এই যে শেয়ার ডিবেঞ্চার যে যত লাভদায়ক বা যেগুলো সমস্ত সংস্থা বা কোম্পানিগুলো রয়েছে তারা কোন মার্কেটের অন্তর্গত? প্রথমে আছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, তারপর হচ্ছে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট, গিল্ট এজেড সিকিউরিটিস, তারপর আছে এনি অফ দিস ডিপেন্ডিং অন সার্টেন ফ্যাক্টরস। অবশ্যই ক্যাপিটাল মার্কেট। দীর্ঘমেয়াদী এগুলো হিসেবে ঋণ হিসেবে শেয়ার বা ডিবেঞ্চার, হ্যাঁ, দীর্ঘমেয়াদী মূলধন হিসেবে এগুলো পরিগণিত হয়, সেই জন্য এটা হবে ক্যাপিটাল মার্কেটের মধ্যে। পরের কোশ্চেন, মিউচুয়াল ফান্ডস আর টু বি অপারেটেড বাই। মিউচুয়াল ফান্ড ভারতবর্ষে যেগুলো রয়েছে তাদেরকে অপারেট করে কে বা কোন প্রতিষ্ঠান? সেটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, বা যাদেরকে আমরা
বলি এএমসি। পরের প্রশ্ন রয়েছে, অ্যাপ্রুভাল ফর অপারেটিং এ মিউচুয়াল ফান্ড স্কিম হ্যাজ টু বি অবটেইনড ফ্রম, অর্থাৎ একটা মিউচুয়াল ফান্ড স্কিম যখন চালু হয় তার জন্য অনুমোদনের প্রয়োজন হয়, সেই অনুমোদনটা কার কাছ থেকে নিতে হয়? ফার্স্ট অপশন ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, দ্বিতীয় হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, থার্ড হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর লাস্টে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অবশ্যই সেবি এর সিকিউরিটি মানে অ্যাপ্রুভালটা দেয়, মিউচুয়াল ফান্ডগুলোর অ্যাপ্রুভাল দেয়। কোনো মিউচুয়াল ফান্ড সংস্থা খুলতে গেলে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। পরের কোশ্চেন, মাস্টার শেয়ার মিউচুয়াল ফান্ড স্কিম, বিভিন্ন মিউচুয়াল ফান্ড স্কিমের বিভিন্ন নাম আছে, হ্যাঁ, ব্যাংকগুলো আজকাল চালায় মিউচুয়াল ফান্ড। তো এই মাস্টার শেয়ার মিউচুয়াল ফান্ড স্কিম এটা কোন সংস্থার অধীনে, অর্থাৎ কোন সংস্থা বা কোন ব্যাংক এটাকে পরিচালনা করে? ফার্স্ট আছে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, 2 নম্বর আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, থার্ড হচ্ছে কানাডা ব্যাংক, লাস্টে আছে ইন্ডিয়ান ব্যাংক। তাহলে উত্তর হচ্ছে এখানে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো। প্রাইভেট সেক্টর মিউচুয়াল ফান্ডস ওয়ার পারমিটেড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার, অর্থাৎ ভারতবর্ষে বেসরকারি ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলোকে পারমিশন দেওয়া হয়েছিল কোন সাল থেকে? তোমাদের আগেই বলেছি, ভারতবর্ষের প্রথম ইউটিআই সংস্থাই প্রথম কিন্তু ব্যাংক খোলে 1993 সালে নরসম কমিটির সুপারিশে। তাহলে প্রথম প্রাইভেট সেক্টর মিউচুয়াল ফান্ড যাদেরকে পারমিট করা হয়েছিল সেটা হচ্ছে 1993। ঠিক আছে, এটা ব্যাংক হিসেবে ভারতের বাজারে প্রবেশ করে। নেক্সট, দ্য ফার্স্ট মিউচুয়াল ফান্ড স্কিম ইন ইন্ডিয়া, তোমাদের বলেছি ভারতবর্ষের সবচেয়ে পুরনো মিউচুয়াল ফান্ড বা সর্বপ্রথম মিউচুয়াল ফান্ড এবং সর্ববৃহৎ মিউচুয়াল ফান্ড সংস্থার নাম ইউটিআই বা ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, যেটা 1964 প্রতিষ্ঠিত হয় আন্ডার দ্য ইউটিআই অ্যাক্ট, হ্যাঁ, 1963। লাস্ট কোয়েশ্চেন আমাদের, দ্য গিল্ট এজেড মার্কেট রেফার্স টু দ্য মার্কেট ফর, আমি তোমাদের যখন আলোচনা করছিলাম ক্যাপিটাল মার্কেট, তার প্রথমেই কিন্তু আমাদের ছিল গিল্ট এজেড মার্কেট। এই গিল্ট এজেড মার্কেট বলতে কাদের বোঝানো হয় না, গিল্ট এজেড মার্কেট হচ্ছে সেই মার্কেট যেখানে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে, এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে এখানে উত্তর হবে কোনটা? গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট সিকিউরিটিস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমাদের সমস্ত যত আমাদের এমসিকিউ ছিল ওই রিলেটেড আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, যদি হয় অসুবিধে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমরা এই বলে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।